ঠিক আছে আমরা ভাই। হ্যাঁ, বই মেলে আসলে কেমন লাগে? বিন্দাস। কারেন্ট আছে এখানে, কারেন্ট। কোনখানে কারেন্ট আছে? আমার থেকে সবসময় এক হাত দূরে থাকবে। আমি তো 5 হাত দূরে থাকতে চাই। অন্ধকারের গল্পগুচ্ছ, আমার প্রথম গল্পগ্রন্থ। প্রিয় প্রেম, প্রিয় পাপ। প্রেমের সব রং। এখানে যৌবন কিনতে পাওয়া যায়। এখন পর্যন্ত আমার প্রিয় গল্পগ্রন্থ। মানুষ রতন, সহজ মানুষ, ঢাকার গল্প, আমাদের গল্প, 5 জন ফজলু। আমরা সবাই। আপনারা এতক্ষণ যে শব্দজট দেখছিলেন সেটি হলো লেখকের বইয়ের নামের বিপরীতে লেখকের যে অনুভূতি সেটি। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন পৃষ্ঠা নিবেদিত বই ভালোবাসা আয়োজন। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা। আর আমাদের সাথে আছে লেখক মুম রহমান। প্রিয় লেখক মুম রহমান। অবশ্যই নীল, সে তো আমাদের প্রিয় লেখক। আপনার জীবনের সাথে এই যে বইয়ের যে যাত্রাপথ কবে থেকে শুরু? সালের হিসাব যদি বলি, এটা 1985-86 দিকে। আমি তখন স্কুল ছাত্র। কেমন করে যেন মানে আমি একটু মানে অন্তর্মুখী টাইপ। তো ফলে হলো কি যে সবাই যখন খুব খেলাধুলা এটা সেটা নিয়ে ব্যস্ত, আমি ওই বইয়ের ভিতর ঢুকে গেলাম। তারপর ওটার মধ্যে যে কী পেয়ে গেলাম, তারপর 30-40 বছর পার হয়ে গেল। মানে যখন সবাই খেলার মাঠে তখন আপনি বইয়ের পাতায় বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন। সেই জায়গা থেকে একটু জানতে চাই, বই পড়ার আগ্রহ তো আপনি বললেন স্কুল থেকে, কিন্তু বই লিখতে মানে আপনার বই লেখার ইচ্ছা শুরু হলো সেটা কবে থেকে? যা হয় আমাদের সবার গল্পটাই মোটামুটি একই রকম হয়, যে শৈশবে একটু এইখানে একটা পেয়ারা গাছ, এখানে একটা বুলবুলি পাখি দেখে 2 লাইন একটু মানে অন্তমিল দিয়ে লেখার চেষ্টা, কবি হওয়ার চেষ্টা, ওইখান থেকে শুরু। কিন্তু আমি খুব ছোটোবেলাতেই এইটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বড় হয়ে লেখক হব। এই ইচ্ছেটা কেন জাগলো? হয়তো ব্যাপারটার মধ্যে একটা রোমান্টিসিজম ছিল, হয়তো মনে হয়েছিল অমর হয়ে যাব, বিখ্যাত হয়ে যাব, এটা হব সেটা হব। কিন্তু পরবর্তীতে আমার যেটা মনে হয়েছে, মানে জীবনযাপনের সঙ্গে সঙ্গে একটা উপলব্ধি হয়েছে এরকম যে আপনি আমরা সবাই না কোনো না একটা কাজের জন্য জন্মাই। সেইটা যেদিন খুঁজে পাওয়া যায় যে আমি বোলার হব না ব্যাটসম্যান হব, আমি সিঙ্গার হব না আমি পেইন্টার হব, এইরকম একটা কিছু আমার কেন যেন মনে হচ্ছে মানে আমি লেখক হওয়ার জন্য জন্মেছিলাম। আচ্ছা, জানতে চাই যে মুম রহমানের প্রথম প্রকাশিত বই এবং উৎসর্গ করা হয়েছিল কাকে? বাবা মাকে। বইটার নাম ছিল বিশ্বসেরা 50 চলচ্চিত্র। ছেলে লেখক হবে, সেটি আসলে পরিবারের কাছে কতটুকু গ্রহণযোগ্য ছিল? আমাদের সব পরিবারই তো চায় ডাক্তার হোক, ছেলে ইঞ্জিনিয়ার হোক বা বিসিএস। তখনও অবশ্য বিসিএস নিয়ে এতই ছিল না। মোদ্দা কথা, এটা উপার্জনক্ষম পুত্র তৈরি হোক, এটা সব বাবা মাই চায়। তা আমার বাবা একটু ব্যতিক্রম ছিলেন। আমার এখনও মনে পড়ছে যে আমার বাবা চলে গেছেন 4 বছর। তো শেষ বছর, ওনার মৃত্যুর আগের বছরও উনি ওনার স্মরণশক্তি কাজ করতো না, কিন্তু উনি আমার বইগুলো হাতিয়ে দেখতেন। আমার বাবা সবসময় এটা করতেন যে আচ্ছা ও যেটা হতে চায় ওটা হোক, চাপ দিতেন না। মা বরাবরই চাইতেন যে আমি একটা পদ্ধতিগতভাবে মানে পয়সাওয়ালা একটা লোক হই আর কি। এই দীর্ঘ জীবনে মুম রহমান কতগুলো বই পাঠকের হাতে তুলে দিয়েছে? আমার তো বইয়ের সংখ্যা এখন প্রায় 60টি। আর বয়সের থেকে বেশি না কম? বয়সের চেয়ে কম। আর আমি খুব সৌভাগ্যবান বইয়ের জার্নির ক্ষেত্রে। আমার ওই যে প্রথম বইটির কথা বললাম, যদিও আমি চলচ্চিত্রের লোক নই, শখের বশে একটা লিখেছিলাম। আর আমার একটা প্রতিজ্ঞা এরকম ছিল যে আমি ওই টাকা দিয়ে অনেকে বই করে যে আমি ওরকম করব না। মানে আমি ওটাকে ভালো মন্দ বলছি না, আমি ওরকম করব না। আমার প্রথম বইটাই মেলায় ভীষণ রকমের আলোচিত হয়েছিল, প্রচুর বিক্রি হয়েছিল। আমি প্রথম বইয়েই অচেনা একটা লোক হয়েও অটোগ্রাফ দেওয়া শুরু করে দিলাম। ফলে আমাকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয়নি। মানে প্রকাশক খোঁজা, আমাকেই খুঁজে নিয়েছে সবসময় প্রকাশক। আর ওই পত্রপত্রিকা বলেন সবখানে মানে একটা জায়গা হয়ে গেল কেমন করে জানি। একদমই প্রথম অটোগ্রাফ দেওয়ার অনুভূতিটা জানতে চাই। কেমন যেন লাগছিল, মানে অনেকটা প্রথম প্রেমের মতো আর কি, প্রথম কারো হাত ধরার মতো। এমন কোনো পাঠক আছে যে পাঠকের কথা এখনো আসলে স্মৃতিপটে ভেসে ওঠে? হ্যাঁ, মানে আমরা যখন লেখালেখি শুরু করি তখন তো ওই ফেসবুক বা ইভেন ইন্টারনেটও ওই অর্থে অ্যাভেলেবল ছিল না, খুব সীমিত আকারে নেট কম্পিউটার এগুলো ছিল। তো ওই সময়
আমাকে চিঠি লিখতেন একজন। তারপর কোথায় যেন ওই চিঠি লেখার যুগটাও হারিয়ে গেল, সেই নারীও কে জানে হয়তো বিয়ে টিয়ে হয়ে গেছে। তবে সেই কথাটা মনে পড়ে, সেই পাঠকের কথা হ্যাঁ। মনে পড়ে। আপনার জীবনে মানে এমন লেখক যিনি আপনার এই যে যাত্রাপথে আপনাকে খুব প্রভাবিত করেছে, সেইটা একটু শুনতে চাই। সত্যিকার অর্থে বলতে কেউই করেনি। কারণ হচ্ছে যে মানে ওই যে বললাম যে আমি খুব সচেতনভাবে লেখক হতেই এসেছিলাম। তো একজন সৃষ্টিশীল লেখক বলেন, চিত্রশিল্পী বলেন, গায়ক বলেন, তার কিন্তু সে যদি সচেতন হয় যে আমি গায়ক হব, শুরু থেকেই নিজস্ব স্বরটার দিকে তার ধ্যান থাকে, ফলে তার পক্ষে প্রভাবিত হওয়া একটু কঠিন। কিন্তু তারপরেও আমি বলবো, ধরুন এই বয়সে এসেও কখনো কখনো পাওলো কোয়েলহো পড়লে একটু হেলে পড়ি, মানে আহারে যদি এইরকম সহজ করে এরকম সুন্দর করে বলতে পারতাম। সতীনাথ ভাদুরী কখনো কখনো তীব্রভাবে টান দিয়ে ধরে। কোনো লেখক সাময়িক প্রভাব, এটা এই মুহূর্তে হয়তো দুটো নাম বলছি, কিন্তু এরকম অসংখ্য আছে। যেমন পিটার বিক্সেল, জার্মান একজন গল্পকার, তাকে আমাদের পাঠকরা অত হয়তো চেনে না, আমার খুব প্রিয় গল্পকার। তো বলা যায় যে প্রিয় আছে অনেক। আচ্ছা, এমন কোনো বই আছে যে বইটা বারবার পড়েছেন, বারবার পড়তে ইচ্ছে করে? অসংখ্য বই আছে এরকম, দুই একটা নাম অসংখ্য। যদি আমরা আসলে শুনতে চাই। যেমন অক্ষয় মালবেরি, মনীন্দ্র গুপ্তের। আমি যখনই দীর্ঘ লেখা লিখতে চাই তো তখনই আমি একটু মনীন্দ্র গুপ্ত পড়ে নেই, একটু কমল কুমার পড়ে নেই। তো পড়ে নিলে হয় কি, আমার চোখের সামনে আমার কেন যেন মনে হয়, আমি তো কম্পিউটারে লিখি, মনে হয় যে মাঝখানে ওই মনীন্দ্র গুপ্ত এসে ধমক দিচ্ছে বা কমল কুমার এসে ধমক দিচ্ছে, এই এভাবে লিখিস না, আচ্ছা, এই গাধা, এটা করিস না। তো এরকম বড় বড় লেখকদের ক্ষেত্রে হামেশাই হয় আমার। হ্যাঁ, যেমন সম্প্রতি শহীদুল জহির এরকম আমাকে ধমকিয়েছে কয়েকবার। ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াসের ধমক আমি কয়েকবার খেয়েছি। আমি কেন জানি এদের ধমক খাই। মুম্বাই, আপনি বলছিলেন যে ছোটবেলা থেকেই লেখক হবার স্বপ্ন ছিল। তো লেখক জীবনটাকে ওই ছোটবেলায় যেভাবে এঁকেছিলেন, এই বড়বেলায় এসে লেখক জীবনটাকে কি আসলে সেই স্বপ্নের সাহচর্যে আপনি পেয়েছেন? একদম পুরোটাই কেমন জীবন চেয়েছিলেন? রিল্যাক্স, যেটা ভালোবাসি সেটাই করব, যা ভালোবাসি তাই পড়ি, যা ইচ্ছা করে তাই লিখি। একেবারেই আপনি আপনার নিজের রাজ্যের রাজা। একদম একদম একদম। এটা আমার হঠাৎ করে মনে হলো যে মুম্বাই, যদি একজন চলচ্চিত্র নির্মাতার সাক্ষাৎকার নিতে বলা হয় আপনাকে, তাহলে আপনার পছন্দের তালিকায় প্রথম কোন চলচ্চিত্র নির্মাতার নামটি আসবে? এবং যদি আপনার কোনো প্রিয় লেখকের মুখোমুখি সান্নিধ্যে থাকার সময় আপনাকে দেওয়া হয়, তাহলে সেই জায়গায় কোন প্রিয় লেখকটা থাকবে? প্রিয় চলচ্চিত্রকার হচ্ছেন আলেকজান্ডার জোডোস্কি। মানে আমি ওনার কোনো ছবি আমি 8 বার 10 বার দেখেছি। আমার যদি সুযোগ থাকতো আমি তার সঙ্গে কথা বলতাম। পিটার বিক্সেলের কথা বললাম, জার্মান লেখক, আমার সুযোগ থাকলে আমি তার সঙ্গে কথা বলতাম, তার ইন্টারভিউ নিতাম। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাই? আমার খুব এক ধরনের মনোবেদনা হয়, কষ্ট হয় যে আমি যখন লেখালেখি শুরু করি, ইতিমধ্যে আখতারুজ্জামান ইলিয়াসের কাছে যাওয়ার সুযোগ হয়নি। উনি প্রয়াতও হয়ে গেছেন অনেকদিন। আমার কেন জানি মনে হয় ওনার সঙ্গে আড্ডা দিতে পারলে আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আর চলচ্চিত্রকারের কথা যদি বলি, মোর্শেদুল ইসলামকে আমার খুব পছন্দ। আমার মনে হয় যে তিনি এক অর্থে আমার গুরুও বলা যায়, কারণ আমি যখন প্রথম 88 সালে নাটক চর্চা শুরু করি, থিয়েটার শুরু করি, তখন মোর্শেদ ভাইয়ের হাত ধরে আমি এসেছিলাম। লেখক জীবনে মোম রহমানের হাঁটাটা তো শুরু হয়েছে, তো এই যে গন্তব্যের শেষটা মোম রহমান কোথায় যেতে চায় আসলে? পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে হয়তো আমার মতো, যারা হাঁটা শুরু করে, পথ যেদিকে নিয়ে যায়। আমি ওই ধরনের দর্শনের ধারণ করার চেষ্টা করি। আমি মনে করি যে আমি লেখক হিসাবে হাঁটা শুরু করেছি, গন্তব্য কোথায় আমি জানি না। স্বপ্ন ছিল মুম রহমান লেখক হবে, কিন্তু লেখক যদি না হতেন তাহলে মুম রহমান কি হতেন? এই প্রসঙ্গেও আমি একটু আমার একজন প্রিয় লেখকের কথা বলি, রিচার্ড বাকমান। তার একটা বই আছে, সেটা হলো জোনাথন লিভিংস্টোন সিগাল। একটা সিগাল মানে শঙ্খচিলের ওড়ার শখ। আমার অনেক অল্প বয়স থেকে খুব ওড়ার শখ ছিল, ইচ্ছে ছিল পাইলট হওয়ার। আকাশ ছোঁয়ার। দারুণ মুম রহমান, ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন একেবারে শেষ প্রান্তে, আমরা চলে যাব। তবে মুম রহমান যে কথাটি আসলে বলছিলেন, আমরাও চাই লেখক মুম রহমান পাখির মতো ডানা মেলুক, শঙ্খচিল হয়ে উঠুক, এবং যে দেশে উড়বে সেই দেশটা যেন বইয়ের দেশ হয়। অবশ্যই নীল, সেটা আমাদেরও চাওয়া। এবং যেতে যেতে যে কথাটি বলি, পৃষ্ঠার পাতায় একে একে যুক্ত হচ্ছে যে লেখকেরা, তাদের সাথে আপনারাও যুক্ত থাকুন। ভালোবাসুন বই, ভালোবাসুন পৃষ্ঠাকে। আজকের মতো বিদায় নিচ্ছি।